আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা ক্লাস 9-এর যে আমাদের প্রোগ্রামটা, সেখানে আমরা একটা চ্যাপ্টার কিন্তু শেষ করে ফেলছি, আগের চ্যাপ্টারটা পদার্থের অবস্থা ও চাপ। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, বস্তুর উপর তাপের প্রভাব। তো আজকের যে লেকচারটা P33, এখানে আমরা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো। অর্থাৎ তাপ বলতে আসলে আমরা কি বুঝি, তাপমাত্রা বলতে কি বুঝি, বস্তুর উপর তাপের প্রভাব বলতে আসলে আমরা কি বুঝি, এই ইন্ট্রোডাক্টরি কথাবার্তাগুলো আজকে আমরা বলবো। ম্যাথমেটিক্যাল আলোচনা আমাদের পরবর্তী লেকচারে থাকবে। তো প্রথমে চলো আমরা শিখে নেই যে আমাদের তাপমাত্রা আসলে কি। এরপর আমরা অভ্যন্তরীণ শক্তিটা পড়ে ফেলবো। প্রথম বিষয়, তাপ আসলে কি জিনিস। যদি ছোট্ট একটা সিমুলেশন তোমাদের আমি দেখাই, ছোট্ট একটা সিমুলেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের মনে করো এইখানে একটা বক্সের মতো আছে, এখানে একটা বক্সের মতো আমাদের আছে। এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিভিন্ন কণা আছে, একটা পদার্থের মধ্যে যে বিভিন্ন রকম কণা থাকে, সেই কণাগুলো কিন্তু এখানে দৌড়াদৌড়ি বেশি করতেছে। হ্যাঁ, তারা বেশি গতিশীল। আর এখানে আমাদের গতিটা হচ্ছে, গতির পরিমাণটা হচ্ছে আমাদের এখানে কম। তো যেখানে আমাদের পদার্থের এই গতির পরিমাণটা বেশি, সেখানে আমরা বলবো যে সেখানে আমাদের তাপের পরিমাণটা আসলে বেশি। তাহলে পদার্থের মধ্যে যে তাপ বলতে যে জিনিসটা আমরা মিন করি, সে তাপটা হচ্ছে এক ধরনের শক্তি। তোমরা নিশ্চয়ই তাপ শক্তি শুনছো। তাপ হচ্ছে এক ধরনের শক্তি। যে শক্তিটা কোথা থেকে আসে? কণাগুলোর কম্পন অথবা গতির কারণে আসে। তাহলে তাপের সংজ্ঞাটা আসলে কেমন হবে? তাপের সংজ্ঞা হবে পদার্থের অণুগুলোর কম্পন অথবা গতির কারণে যে শক্তি পাওয়া যায়, সেটাই হচ্ছে তাপ শক্তি। এখন শক্তির একক সবাই শিখছে, জুল। একইভাবে তাপের একক হচ্ছে জুলই হবে। তাহলে সবাই একটু মনে রাখবা যে তাপ না বলে তাপ শক্তি বলবা, তাহলে কখনো আর একক ভুল হবে না। তাপ যেহেতু একটা শক্তি, তাহলে শক্তির একক বা কাজের একক যেমন জুল ছিল, তাপের একক একইভাবে জুল হবে। ঠিক আছে, তাহলে তাপের একক আমাদের জুল হবে। এখন আসো, তাহলে তাপের মাত্রা কি হবে? তাপের মাত্রা কি হবে? যেহেতু তাপটা হচ্ছে এক ধরনের শক্তি, তাহলে তাপের মাত্রা আর শক্তির মাত্রা অথবা কাজের মাত্রা সেম সেম হবে, কারণ কাজ এবং শক্তি কিন্তু একই। তাহলে তাপের মাত্রা, কাজের মাত্রা, শক্তির মাত্রা সেম। মাত্রা আমরা আগেই শিখছি, ml² T−2। কাজের মাত্রা আশা করি সবার মনে আছে, সেই কাজের মাত্রাটাই হবে তাপের মাত্রা। তাপের আরেকটা একক আছে যেটা খুবই প্রচলিত, আমরা ক্যালোরি বলি। তোমরা নিশ্চয়ই হচ্ছে ওই এনার্জির ইউনিট শিখছো একটা, ওই বিভিন্ন খাবার যে আমরা খাই, দেখছো খাবারে লেখা থাকে যে এত ক্যালোরি, এত কিলো ক্যালোরি, এরকম লেখা থাকে। সো এই ক্যালোরিটাও হচ্ছে তাপের একটা একক। তাহলে ক্যালোরি যেহেতু একটা একক, জুলও যেহেতু একটা একক, তাহলে দুজনের মধ্যে একটা রিলেশন কিন্তু থাকবে। রিলেশনটা হচ্ছে 1 জুল, 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুল। আর যদি তোমাকে প্রশ্ন দেয় যে 1 জুল মানে কত, তাহলে সেটা কত আসবে? সেটা আসবে 0.24 ক্যালোরি। ঠিক আছে, সবাই একটা ইনফরমেশনগুলো লিখে নাও। এটা মুখস্থ করার কিছু না, এটা আমরা উইকিক নিয়মেই করতে পারি। যদি 4.2 জুল হচ্ছে 1 ক্যালোরি হয়, তাহলে 1 জুল কি হবে? 1 জুল হবে 1/4.2। ঠিক আছে, তো 1/4.2 তোমরা করে দেখো ক্যালকুলেটরে, 0.239 বা এরকম একটা ভ্যালু আসবে, ওটাকে আমরা 0.24 লিখতে পারি। তো সবাই একটু খাতায় ইনফরমেশনগুলো লিখে রাখো, সামনে কাজে লাগবে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাইয়ারা। সবাই একটু খাতায় লিখে ফেলো। হ্যাঁ হ্যাঁ, ওই 239 দরকার নাই, 24 লিখে রাখো। হ্যাঁ, পড়তে পারলে সব বই কাজে লাগবে প্রদীপ্ত, বুঝছো? আচ্ছা, এখন আমরা যাই সামনের দিকে। কুইজ 1, মনোযোগ দিয়ে উত্তর দিবা। 1 ক্যালোরি মানে আসলে কত জুল? মাত্রই পড়াইছি, সবাই ঠিকঠাক আনসার করো। হ্যাঁ, তো একটু সবাই চিন্তা করো কোনটা দাগাবা, পোল লঞ্চ করে যাতে সাথে সাথে আনসার করতে পারো। 1 ক্যালোরির মান কত জুলের সমান হবে? শক্তি, নবনীতা। 1 ক্যালোরি সমান কত জুল হবে? সিলেট বোর্ডে আসা একটা প্রশ্ন, একটু আগে পড়াইছি। 1 ক্যালোরি সমান কত জুল? আমি জানি এটা ভুল করে অনেকেই সঠিক উত্তর না দাগায় ভুল উত্তর দাগাবা, একটু সাবধানে দাগাইতে হবে। বলতে বলতেই সেই কাজ করে ফেলছো, মিলাই ফেলছো, একটু আগে যা পড়াইলাম তার সাথে মিলাই ফেলছো। আমি কিন্তু বোকা, যারা এই যে বোকামিটা করছো, আমি কিন্তু 1 জুল সমান কত সেটা জানতে চাইনি। 1 জুল সমান কত ক্যালোরি সেটা জানতে চাইনি। 1 ক্যালোরি সমান কত জুল সেটা জানতে চাইছি। ঠিক আছে, অনেক সময় আছে সুরাইজ, সেটার জন্য আপাতত বোর্ড প্রশ্ন নিয়ে ভাবো যে বোর্ডে কেমন প্রশ্ন আসবে।
স্কুলে না থাকুক বাঁধন, তোমার এসএসসিতে তো থাকবে, সুতরাং এসএসসির জন্য পড়তে হবে। আচ্ছা, তো আমরা শেষ করে দিই পোলটা। আমাদের আনসার আমরা জানি 1 ক্যালোরি মানে 4.2 জুল। তোমরা অনেকে যারা ভুল করে এটা দাগাইছো, তার মূল কারণ হচ্ছে যে তোমরা আওলাই ফেলছো। আমি তো আর 1 জুল সমান কত ক্যালোরি জানতে চাইনি। যদি জানতে চাইতাম তাহলে তুমি বলতে 1 জুল সমান 0.24 ক্যালোরি, কিন্তু আমি তো সেটা জানতে চাইনি। আমি জানতে চাইছি 1 ক্যালোরি সমান কত জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, 4.2 জুল। এখন যে সামনের দিকে তাপ এবং তাপমাত্রা, সো আমরা মাত্র তাপ দেখলাম, এখন আমরা তাপমাত্রাটা দেখব। সো তাপমাত্রা আসলে কি নির্দেশ করে? তোমরা নিশ্চয়ই একটা সহজ যদি তোমাদের এক্সাম্পল দিই, ধরে নাও এখানে আমাদের একটা কফির কাপ আছে, একটা কাপ আছে, মনে করো এখানে কফি আছে, এখানে কফি আছে। ঠিক আছে, এটা হচ্ছে ধরো আমাদের পেয়ালা, এখানে আমাদের মনে করো এই পিরিচটা আছে। তাহলে এই কফির যে কাপ, কফিতে তো মোটামুটি পানি যেটা থাকে, পানি তো ঠান্ডা থাকে না, গরমই থাকে। সো কফি কাপের এখানে আমি ধরলাম যে আমাদের তাপমাত্রাটা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। আর মনে করো আমি এমন একটা কক্ষের মধ্যে বা রুমের মধ্যে আছি, যে রুমের এখানে একটা এসি লাগানো আছে, এবং এই এসির কারণে এই রুমের টেম্পারেচারটা মনে করো এখন 16 ডিগ্রি সেলসিয়াস আছে। তাহলে 16 ডিগ্রি সেলসিয়াস যখন থাকবে, তখন আমাদের ঠান্ডা ঠান্ডা ফিল হবে। তাহলে আমরা কি বলবো, যেটা হচ্ছে আমাদের ঠান্ডা বা উষ্ণ। আর এটাকে আমি কি বলবো, 70 ডিগ্রি সেলসিয়াসকে কি বলবো, এটাকে আমি বলবো গরম অথবা উষ্ণ। ঠান্ডা অথবা শীতল বলবো, গরম অথবা উষ্ণ বলবো। তাহলে কমন সেন্স থেকে আমরা জানি, যদি আমরা এরকম এসির একটা রুমে এটা কফি বা চা এরকম যদি অনেকক্ষণ রেখে দেই, তাহলে আস্তে আস্তে এই চা অথবা কফি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা কেন হবে? তার কারণ হচ্ছে এই কফি থেকে আস্তে আস্তে তাপ বাইরের দিকে বর্জিত হবে, তাপটা বাইরের দিকে বর্জন হবে। সো গরম কফি থেকে তাপটা বর্জন হবে। তাপটা কোথায় যাবে তাহলে? তাপটা যাবে ঠান্ডা যে আছে তার কাছে। তাহলে গরম বস্তু আস্তে আস্তে তাপটা ছেড়ে দেয়, আর ঠান্ডা বস্তু আস্তে আস্তে সেই তাপটা গ্রহণ করে। তাহলে তাপের প্রবাহটা আসলে কোন দিকে হয়? তাপের প্রবাহ হয় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে। চিত্রে যে তোমরা যে দেখতে পাচ্ছ, একটা গরম বস্তু আছে যেটাকে আমরা হট লিখে রাখছি এখানে। তাহলে গরম বস্তু মানে তার তাপমাত্রাটা কি আছে বলতো? বেশি, তার মানে উচ্চ তাপমাত্রা। আর যেটা ঠান্ডা, সেটা তাপমাত্রা কেমন থাকবে? কম তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা। তাইলে যখন তুমি তাপের প্রবাহটার কথা জিজ্ঞাসা করবে, তখন তাপের প্রবাহ কার উপর নির্ভরশীল যদি প্রশ্ন আসে, উত্তর কি হবে? তাপমাত্রা। তাপমাত্রা বেশি থেকে কমের দিকে সবসময় তাপটা প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে তাপের প্রবাহ কিসের উপর নির্ভরশীল বলো? যদি প্রশ্ন আসে তাপের প্রবাহ কিসের উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল নাকি তাপের পরিমাণের উপর নির্ভরশীল? উত্তর হবে তাপমাত্রা। কতটুকু তাপ আছে তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তাপমাত্রার উপর। তাপমাত্রা বেশি থেকে কম তাপমাত্রার দিকে সবসময় তাপটা প্রবাহিত হবে। তাহলে তাপের প্রবাহ কার উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। এটাই দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে, তাপের পরিমাণের উপর না। এই কথাটা কেন বলছে? কারণ তোমরা অনেকে এটাই মনে করো, এটা যে আসলে সত্যি না, এই জন্য এখানে লিখে দেওয়া আছে। তাহলে তাপের প্রবাহ নির্ভর করে তাপমাত্রার উপরে, সবসময় প্রবাহটা বেশি থেকে কম তাপমাত্রার দিকে হতে থাকবে। ঠিক আছে, ওকে। দেখতে পাচ্ছি আমি ওরকম চিন্তা করতে পারো সুরাইয়া, বাট বিষয়টা তো আসলে ডিফারেন্ট। লিডার বোর্ডে ছিল হচ্ছে তারিফ, মায়েশা, তারপর রোজ, উর্মি, আব্দুল্লাহ, হিমু, আদনান, ঈশান, মারিয়াম, মুনতাসির। ওকে, গুড। এখন আসি আমরা হচ্ছে সামনের দিকে যাই। কুইজ টুতে আমরা দেখবো এখন নিচের কোনটি তাপের একক। আমাদের অপশন এখানে দেওয়া আছে সেলসিয়াস, কেলভিন, ক্যালোরি আর হচ্ছে ফারেনহাইট। এই চারটা প্রশ্নের মধ্যে কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে? সব একটু দাগাও, সব একটু দাগাও। নিচের কোনটি তাপের একক? বোর্ড কোয়েশ্চেনের জন্য গাইড বা টেস্ট পেপার কিছুই কিনতে হবে না জায়েবা। আমাদের যেই প্যারালাল টেক্সট দেওয়া আছে, প্যারালাল টেক্সটের মধ্যেই সকল বোর্ড প্রশ্ন অলরেডি দেওয়াই আছে। তাহলে টেস্ট পেপার তোমার আর লাগতেছে না, আর গাইড পড়ার দরকার নাই। গাইড পড়লে পড়ালেখার যেই যে নিয়মটা, সেই নিয়মটা আসলে ভঙ্গ করা হয়। গাইড কিনলে তুমি দেখবা যে প্রশ্ন দেখতেছো, নিচে সলিউশন দেখতেছো। তুমি যদি প্রশ্নও দেখো আবার উত্তরও দেখো, তাহলে তো পড়া হইলো না। পরীক্ষার খাতায় তো তুমি হচ্ছে তখন গাইড দেখতে যখন মন চাবে, গাইড তোর সাথে থাকবে না।
সুতরাং প্রশ্ন দেখে প্রশ্ন বুঝে সলভ করার প্র্যাকটিস করতে হবে, গাইড বাদ দিয়ে দিতে হবে। গাইডের অভ্যাস খুব খারাপ অভ্যাস। আচ্ছা, সময় শেষ। নিচের কোনটি তাপের একক? তাপের এককের মধ্যে আমরা ক্যালোরি জানি আর হচ্ছে জুল জানি, এই দুটো হচ্ছে আমাদের তাপের একক। বাদ বাকি যারা আছে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, সবগুলো হচ্ছে তাপমাত্রার একক, সবগুলো হচ্ছে তাপমাত্রার একক। তাহলে যদি এরকম আসে যে তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য কি, যেটা তোমাদের আজকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব, যে তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য কি, তাহলে এটাও কিন্তু পার্থক্যের মধ্যে তুমি পয়েন্ট আকারে ঢুকাই দিতে পারবা। যে তাপমাত্রা হচ্ছে, তাপমাত্রার একক হচ্ছে ফারেনহাইট, কেলভিন অথবা সেলসিয়াস, আর তাপের একক হচ্ছে ক্যালোরি অথবা জুল। ঠিক আছে? আরও পার্থক্য বলতে পারো যে তাপ হচ্ছে বস্তুর মধ্যে এক ধরনের শক্তি, আর তাপমাত্রা হচ্ছে এক ধরনের তাপীয় অবস্থা। তাহলে কেউ যদি বলো যে তাপ ভার্সেস তাপমাত্রা, তাহলে অনেকগুলো পার্থক্যই লেখা যায়, অনেকগুলো পার্থক্যই লেখা যায়। তাপ হচ্ছে এক ধরনের শক্তি, আর তাপমাত্রা হচ্ছে কোন একটা বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে যে অন্য বস্তুর সংস্পর্শে আসলে বস্তু তাপ গ্রহণ করবে নাকি প্রদান করবে, অর্থাৎ সে কি তাপ নিবে নাকি তাপ দিবে। গরম হইলে সে কি করবে? তাপ দিয়ে দিবে, কারণ তার কাছে তাপ বেশি আছে। আর ঠান্ডা হইলে সে তাপ নিয়ে নিবে, কারণ তার কাছে কি কম আছে। 2 নাম্বার পার্থক্যে তোমরা বলতে পারবা একক। ঠিক আছে? যে তাপের একক হচ্ছে ক্যালোরি বা জুল, তাপমাত্রার একক হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট অথবা কেলভিন। একক দিয়ে একটা পার্থক্য দিবা। 3 নাম্বার একটা পার্থক্য বলতে পারো যে তাপের যে প্রবাহ সেটা তাপের উপর নির্ভরশীল না, কিন্তু তাপের প্রবাহটা তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে 3 নাম্বার আরেকটা পার্থক্য হয়ে গেল। এরকম করে পার্থক্য 2 নাম্বারের জন্য যদি আসে, 3টা লিখে দিলে আমার কাছে মনে হয় যে পারফেক্ট। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মোটামুটি হইল। এখন সামনের দিকে যাই, অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তি যখন আমরা পড়বো, দেখো একটা মার্ক করে রাখছি এখানে, গতি এই অংশটা, আর এখানে আমি যে পারস্পরিক বল এই অংশটা। তো এই মার্কিং দেখার আগে আমরা একটু অভ্যন্তরীণ শক্তির জন্য ওই সিমুলেশনটা আবার একটু দেখে আসি। এখানে যদি আমি চিন্তা করি, তোমাদের কাছে আমি যদি প্রশ্ন করি যে তোমাদের কাছে কি মনে হয় এখানে কোথায় আসলে অভ্যন্তরীণ শক্তি বেশি আছে? অভ্যন্তরীণ মানে তো বুঝোই ভেতরে। তাহলে কোন বক্সের মধ্যে বা কোন সিস্টেমে এখানে অভ্যন্তরীণ শক্তি বেশি মনে হচ্ছে? বাম পাশে নাকি ডান পাশে? তোমরা যেটা মনে করো সেটাই উত্তর দাও। একজন ম্যাথ করাইতে বলছো, আজকে কোনো ম্যাথ নাই ভাইয়া, আমি আগেই বলছি আজকে কনসেপচুয়াল ক্লাস, আজকে চ্যাপ্টারের প্রথম ক্লাস, আজকে কিসের ম্যাথ? আগে কনসেপ্ট ডেভেলপ করো। সেকেন্ড মানে ক্লাস তো আজকে নতুন করতেছো না, অভ্যাসের মোটামুটি অনেকগুলা ক্লাসই করছো, আশা করি বুঝছো যে ম্যাথ প্র্যাকটিসের জন্য আমাদের অন্য ক্লাস আছে। প্রথম ক্লাস কখনো ম্যাথ প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা না। সবাই মোটামুটি ঠিকঠাক আনসার করছো যে আমাদের বাম পাশে যেখানে দৌড়াদৌড়ি বেশি করতেছে এখানে অভ্যন্তরীণ শক্তিটা বেশি, আর যেখানে আস্তে আস্তে কাঁপাকাঁপি করতেছে এখানে অভ্যন্তরীণ শক্তি আমাদের কম। তাহলে যেখানে বেশি দৌড়াদৌড়ি হচ্ছে সেখানে অভ্যন্তরীণ শক্তিটা কি আছে? বেশি আছে। আর যেখানে আস্তে আস্তে কাঁপাকাঁপি করতেছে সেখানে অভ্যন্তরীণ শক্তিটা কম আছে। এখন এখানে অভ্যন্তরীণ শক্তির সাথে একটা টার্মের রিলেশন আছে। কোন টার্ম? সেটা হচ্ছে ভাইয়া তাপমাত্রা। তাপমাত্রা। যদি ধরো তোমাদের কাছে আমি আরেকটা প্রশ্ন ছুড়ে দেই এখন, যে ধরে নাও যে এরকম 2টা বক্স তোমার কাছে আছে, একটা বক্সের তাপমাত্রা আছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর একটা বক্সের তাপমাত্রা আছে মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি আমি দুই পাশে কিছু গ্যাসের অণু রেখে দিই, মনে করো এখানে কিছু গ্যাসের অণু আমি রেখে দিই, এখানে আমি কিছু গ্যাসের অণু রেখে দিলাম, তাহলে তোমাদের কাছে কি মনে হয় কোথায় তারা বেশি জোরে দৌড়াদৌড়ি করবে বলো তো? তাদের গতি কোথায় বেশি হবে? তাদের গতি কি আসলে 25 ডিগ্রিতে বেশি হবে, নাকি তাদের গতিটা 100 ডিগ্রিতে বেশি হবে? কি মনে হয় বলো তো? কি মনে হয় কোথায় বেশি হবে? ভেরি গুড, 100 ডিগ্রি সেলসিয়াসে তাদের গতিশক্তিটা বেশি হবে। তাহলে যেখানে আমাদের তাপমাত্রার মানটা বেশি, যেখানে আমাদের তাপমাত্রার মানটা বেশি, সেখানে এই গ্যাসের অণুগুলা বেশি দৌড়াদৌড়ি করবে, গতিশক্তি বেশি হবে। তাহলে এখানে গ্যাসের গতির মানটা কি হবে? বেশি হবে, গতির মানটা বেশি হবে। এখন এই যে গ্যাসের গতিটা, এই গতিটা কিন্তু
এই গ্যাসের একটা অভ্যন্তরীণ একটা প্রপার্টি। তাহলে যেখানে গতি বেশি সেখানে গতিশক্তি বেশি, তাহলে গতি যদি কোথাও বেশি হয় সেখানের অভ্যন্তরীণ শক্তির মানটাও কিন্তু আসলে কি হবে, বেশি হবে। তাহলে যেখানে তাপমাত্রা বেশি সেখানে দৌড়াদৌড়ি বেশি করবে, গতি বেশি হবে, তার মানে সেখানের অভ্যন্তরীণ শক্তির মানটাও কি হবে, অভ্যন্তরীণ শক্তির মানটাও কি হবে, বেশি হবে। তাহলে একটা কথা আমাকে জানাও তো, যদি আমি গ্যাসের জন্য চিন্তা করতাম তাহলে তাপমাত্রা বাড়াইলেই কিন্তু অভ্যন্তরীণ শক্তিটা বাড়তেছে, তাহলে ডেফিনেটলি তাপমাত্রা কমাই দিলে অভ্যন্তরীণ শক্তিটা কমে যাবে। দেখো লাস্টে একটা লাইন লেখা আছে যে বস্তুর অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা সেটার সাথেই আসলে তাপমাত্রার পরিবর্তনটা কিন্তু রিলেটেড। তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হলেই তখনই শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনটা ঘটে। আমরা যদি দেখি যে আমাদের এই যে আগের যে কাহিনীটা বলতেছিলাম সিমুলেশনটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি অভ্যন্তরীণ শক্তিটা বেশি আছে, তার মানে আমরা গেস করতে পারি এখানে তাপমাত্রাটা আসলে বেশি। আর এখানে অভ্যন্তরীণ শক্তি যদি কম দেখি তাহলে আমরা গেস করতে পারি যেখানে আমাদের তাপমাত্রাটা কি আছে, বা আমাদের তাপমাত্রাটা হচ্ছে কম আছে। তাহলে অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রা সুন্দর কিন্তু একটা রিলেশন আছে, এটা আমরা বলতে পারি চাইলে। এখন দেখো সংজ্ঞার মধ্যে চলে আসি, তোমরা সংজ্ঞা কেমনে দিবা? অভ্যন্তরীণ শক্তির মধ্যে 3 ধরনের গতি খুবই ইম্পর্টেন্ট। কি কি গতি আমি একটু এখানে লিখে দিই তোমাদের, তাহলে সহজ হবে। 3 ধরনের গতি গুরুত্বপূর্ণ। একটা গতি হচ্ছে রৈখিক গতি। রৈখিক মানে তো বুঝোই, রৈখিক মানে হচ্ছে সে মনে করো স্ট্রেট লাইন বরাবর চলবে, সোজাসুজি চলবে, হয় ডানে যাবে নাই উপরে যাবে, অথবা বায়ে যাবে অথবা নিচে যাবে, ঠিক আছে, সোজাসুজি। আর একটা গতি হইতে পারে ঘূর্ণন গতি, একটা হইতে পারে ঘূর্ণন গতি, যেটাকে আমরা আবর্তন গতি চাইলে বলতে পারি। তার একটা গতি হইতে পারে আবর্তন গতি। আবর্তন গতি মানে কি, ঘুরবে, ঠিক আছে। তো অণুগুলা কি করতে পারে, শুধু যে দৌড়াদৌড়ি করবে এরকম না, অণুগুলা কিন্তু চাইলে ঘুরতেও পারে, ঘুরতেও পারে, আবর্তন গতি। আরেকটা গতি আমাদের থাকবে যেটাকে আমরা বলবো কম্পন গতি অথবা স্পন্দন গতি। তোমরা ছোট ক্লাসেই পড়ছো বা কেমিস্ট্রিতেও পড়ছো যে কঠিন পদার্থের অণুগুলা কি করে, একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে কাঁপতে থাকে, নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে কাঁপতে থাকে, তো কম্পন। তাহলে এই কম্পন গতি, রৈখিক গতি, আবর্তন গতি, 3 ধরনের গতির কারণে কিন্তু তোমার অভ্যন্তরীণ শক্তি থাকতে পারে। তাহলে এখানে কি লেখা আছে, এবং এই গতিগুলা কাদের থাকতে পারে, গতিগুলা অণুর থাকতে পারে, পরমাণুর থাকতে পারে, অথবা মৌলিক কণা সমূহের থাকতে পারে। অণু বলতে মিন করছে কি, মনে করো পানি, এটা একটা কি পানির অণু, তাহলে পানির অণুর এরকম একটা গতি থাকতে পারে। এবার যদি পানির অণুকে আমি ভেঙে দিই তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আছে বলো, 2টা হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে, এরা কি পরমাণু। তাহলে এই গতিটা পরমাণুর থাকতে পারে। পাশাপাশি মৌলিক কণা সমূহ বলতে কি মিন করছে, এই হাইড্রোজেন অক্সিজেন এদের মধ্যে কি ইলেকট্রন আছে, প্রোটন আছে, আবার তোমার নিউট্রন আছে। তাহলে মৌলিক কণার মধ্যে ধরো আমি এক্সাম্পল দিলাম ইলেকট্রন, তাহলে মৌলিক কণা যেগুলো আছে ধরো ইলেকট্রন, এদের একটা গতি থাকতে পারে। তাহলে অণু, পরমাণু অথবা মৌলিক কণা সমূহের 3 ধরনের গতি। কি কি গতি, রৈখিক, আবর্তন আর স্পন্দন। এই 3 ধরনের গতি এবং তাদের মধ্যকার পারস্পরিক বলের কারণে উদ্ভূত শক্তিকে তুমি অভ্যন্তরীণ শক্তি বলতে পারো। এদের নিজেদের মধ্যেও তো একটা শক্তি কাজ করে, তাই না, সেটা হচ্ছে তাদের মধ্যে পারস্পরিক বল। তো এই সবগুলোর কম্বিনেশন হচ্ছে অন্তস্থ শক্তি। তাহলে অন্তস্থ শক্তি আসলে কিভাবে আসে, যদি আমি এক কথায় সামারি করি, এই অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে আমরা কিভাবে এই সংজ্ঞাটা মনে রাখতে পারবো সহজে, একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে পারস্পরিক বল। পারস্পরিক বল। এখন গতির ক্ষেত্রে আমরা কয় ধরনের গতির এক্সাম্পল দিব, 3 ধরনের। একটা দিব রৈখিক, সোজাসুজি, উপর নিচে, ডানে বায়ে, কোনাকুনি, রৈখিক মানে একটা সরল রেখা বরাবর। আরটা হতে পারে ঘূর্ণন, ঘূর্ণনকে আমরা বলবো হচ্ছে আবর্তন, আরটা বলবো হচ্ছে স্পন্দন অথবা কম্পন। তো এই 3 ধরনের গতি অথবা পারস্পরিক বলের কারণে যে উদ্ভূত যে শক্তিটা, তাদের কম্বিনেশনকে আমরা বলবো অভ্যন্তরীণ শক্তি। আর এই গতিটা কাদের থাকতে পারে, এই গতিটা অণুর হইতে পারে, পরমাণুর হইতে পারে, অথবা পরমাণুকে ভাঙলে আমরা যে মৌলিক কণাগুলা পাই সেই মৌলিক কণাগুলার হইতে পারে। আমরা চ্যাপ্টার 5-এ কিন্তু এগুলা পড়ছি, বুঝছো। এখন সবাই বলো সংজ্ঞাটা তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই বলো তো, সংজ্ঞাটা কি সবার কাছে ক্লিয়ার, নাকি এই সংজ্ঞা এখন বসে বসে একদম মুখস্থ করবা না বুঝে, নাকি সংজ্ঞাটা সবাই বুঝছো বলো। পরীক্ষায় যদি আসে সংজ্ঞাটা কি লিখতে পারবা, পারবা কিনা? আশা করি পারবা। আমি পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের ইনশাল্লাহ ভেঙে দিছি। এখন চলে আসো সবাই, আমরা যদি একটু সামনের দিকে আসি,
তোমাদের সাথে কিছু জিনিস এখন এক্সট্রা আমি জিনিসপত্র একটু দেখাবো, শিখে রাখো, কাজে লাগবে। মনে করো কঠিন পদার্থ, কঠিন, এবার মনে করো তরল, আর একটা আছে মনে করো হচ্ছে বায়বীয়। তাহলে কঠিন, তরল, বায়বীয় পদার্থের এই তিন অবস্থা আমরা মোটামুটি সবাই জানি। তো তোমাদের চ্যাপ্টার 5-এ পদার্থের অবস্থা ও চাপ, এই চ্যাপ্টারের একটা একটা লেকচার আমি নিয়েছিলাম, যেখানে হচ্ছে আমরা তিনটা অবস্থা নিয়ে আলোচনা করছিলাম প্লাজমা সহ। তো তিনটা অবস্থার মধ্যে কিন্তু কঠিন, তরল, বায়বীয় পুরা ক্লাস ধরে আমরা পড়ছিলাম, সাথে প্লাজমাও পড়ছি। ওখানে মনে আছে তোমাদের, আশা করি, যে কঠিন পদার্থের যে অণুগুলা থাকে, সেই অণুগুলা খুবই কাছাকাছি থাকে, খুবই কাছাকাছি থাকে, এবং এদের একটার সাথে একটা আকর্ষণ বল খুবই স্ট্রং, মানে চাইলেও এরকম দৌড়াদৌড়ি করতে পারে না। তাহলে যদি দৌড়াদৌড়ি এরকম না করতে পারে, তার মানে তার গতি কি আছে বলতো? তার গতিটা সব থেকে কম, গতিটা সব থেকে কম, মানে লোয়েস্ট, গতিটা একদম লোয়েস্ট। আর বায়বীয়ের ক্ষেত্রে এই কণাগুলা অনেক দূরে দূরে থাকে, ওরকম আকর্ষণও থাকে না, এরা ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতে পারে, ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতে পারে। মনে করো এইদিকে দৌড় দিল, ও এদিকে দৌড় দিল, ও এদিকে দৌড় দিল, ধরো ও হচ্ছে এদিকে দৌড় দিল, ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতে পারে। তো সব থেকে গতি কার বলতো? বায়বীয় পদার্থের গতি সব থেকে বেশি। আর মাঝামাঝি কে? তরল, মাঝামাঝি হচ্ছে তরল, ঠিক আছে, মিড লেভেলের। তাহলে সব থেকে বেশি গতি হচ্ছে বায়বীয়, আর সব থেকে কম হচ্ছে কঠিন। এখন যদি তোমাদের একটা প্রশ্ন আমি দেখাই, দেখো তো তোমরা উত্তর করতে পারো কিনা। এখানে দেখো তো, উপরোক্ত অবস্থাগুলোর মধ্যে কোন অবস্থার জন্য পদার্থের অণুগুলোর গতিশক্তি সর্বনিম্ন হবে? গতিশক্তি একদম লোয়েস্ট কোথায় হবে বলো তো, দেখি পারো কিনা। ভেরি গুড, এ। দেখতে পাচ্ছি যে সুমায়া, তারপর জুনায়েদ, তুবা, আশামণি, তারপর হচ্ছে রিদম, লাবণী, তনুজ্জয়, এরপর তাহসিন, মেহজাবিন, সূর্য, রাখা, তারপর হচ্ছে নাজিফা বাতুল, তারপর হচ্ছে নাদিয়া নূর, আব্দুল্লাহ, মৃদুলা, মেহরা, বনব, জুনাইরা, সুরাইজ, জগৎ, শাহেদ, রোজ, পাপড়ি ঠিকঠাক অ্যান্সার করছো। ওকে, গুড। হাইফা, জোহানা, নাজিবা, ওকে গ্রেট, সবাই ঠিকঠাক উত্তর করছো। যে গতিশক্তি সর্বনিম্ন আসলে কোথায় থাকে? যেখানে অণুগুলো খুব কাছাকাছি থাকে, খুবই স্ট্রং অ্যাট্রাকশন দিয়ে। তাহলে স্ট্রং অ্যাট্রাকশন কোথায় থাকে? কঠিনে। তাহলে কঠিনে তার গতিশক্তিটা সর্বনিম্ন হবে। তাহলে কঠিনটা কোথায়? এতে। তাহলে উত্তর হবে আমার অপশন এ। যদি বলতো গতিশক্তি কোথায় সর্বোচ্চ, তাহলে আমার উত্তর হতে কি অপশন সি। গতিশক্তি যদি বলতো সর্বোচ্চ কোথায়, তাহলে উত্তর হবে অপশন সি। এখন আসো, দেখো তো এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি কিনা। কঠিন, তরল, বায়বীয় সে একই রকম কাহিনী। প্রশ্ন হচ্ছে সি অবস্থায় কোনো পদার্থকে রূপান্তরিত করতে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পরিমাণ। অর্থাৎ তুমি যদি কোনো বস্তুকে কঠিন থেকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করতে চাও, তাহলে আমরা কি করি? মনে করো একটা বরফ নিছো, মনে করো একটা বরফ তোমার কাছে আছে, তাহলে বরফের তাপমাত্রা থাকে 0°C। এবার বরফকে কিন্তু তাপমাত্রা বাড়ানোর মাধ্যমে তোমার তরলে পরিণত করতে হবে, তাপ প্রদান করে করতে হবে। তাহলে তাপ প্রদান করলে বরফটা কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। পানিতে আরো বেশি তাপ প্রয়োগ করলে এই পানিটা একসময় বাষ্পে পরিণত হবে। তাহলে একটু চিন্তা করো তো, তুমি যখন গ্যাসীয় অবস্থায় রাখছো, তখন তো তারা দৌড়াদৌড়ি বেশি করে, তাহলে অভ্যন্তরীণ শক্তিটা কেমন হয়? কি মনে হয় তোমাদের কাছে? দেখি তো কি অবস্থা। ভেরি গুড, সবাই ঠিকঠাক উত্তর করছো। শ্রেয়াস, তারপর হচ্ছে রোজ, মুনিম, এলিয়া, তাওসিন, প্রদীপ্ত, ওমর, তারপরে তাহা, ওকে গুড। জুনায়েদ, এরপর হচ্ছে প্রান্ত, মেহরাব, পাপড়ি, আহনাফ, অপূর্ব, নূরে, আলিফ, ওকে গ্রেট। তাহলে আমাদের এখানে উত্তর কি দাঁড়াচ্ছে? যে সি অবস্থায় কোনো পদার্থকে রূপান্তরিত যদি করতে চাই, যেটা হচ্ছে আমাদের গ্যাস, একটু আগে পড়াইলাম যে গ্যাসের ক্ষেত্রে আমার গতির মানটা কি বেশি। তাহলে কাউকে যদি আমি গ্যাস বানাইতে চাই, তার গতিশক্তির মানটা বাড়াইতে হবে। আর গতি যেখানে বেশি হয়, সেখানে অবশ্যই অভ্যন্তরীণ শক্তিটাও কি হয় বলতো? বেশি হয়। কারণ অভ্যন্তরীণ শক্তির একটা পার্ট হচ্ছে আমার গতি। যদি গতি বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই আমার অভ্যন্তরীণ শক্তির মানটাও কি পাবে?
বৃদ্ধি পাবে। তাহলে কাউকে যদি আমি গ্যাসে রূপান্তর করতে চাই, তাহলে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির পরিমাণ, সি মানে আসলে কি, সি মানে হচ্ছে এখানে গ্যাস। তাহলে গ্যাসে রূপান্তর করতে চাইলে অভ্যন্তরীণ শক্তি কি পরিমাণ বাড়াইতে হবে? সর্বাধিক পরিমাণ বাড়াইতে হবে, সর্বোচ্চ, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। ঠিক আছে? হ্যাঁ, যার গতি বেশি তার, যেই কোনো কণাগুলো যখন বেশি জোরে জোরে দৌড়াদৌড়ি করবে, কম্পন বা গতি বেশি থাকবে, সেখানে কি তাপ বেশি, সেখানে কি তাপ বেশি। এখন তার তাপ যদি সে কাউকে না দিয়ে দেয়, তাহলে তাপের কারণে কিন্তু আস্তে আস্তে তার তাপমাত্রাটাও কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে? এখন আসো আমরা একটা কুইজে চলে যাই, আমরা দেখি আর কিছু বাদ আছে কিনা। আজকে আমরা যেটা বললাম ইন্ট্রোডাক্টরি পড়ালেখা, আজকে পড়ালেখা আমাদের কম। পদার্থের তাপমাত্রার বৃদ্ধি ঘটায় কোনটি? আনসার করে দাও তো সবাই। পদার্থের তাপমাত্রার বৃদ্ধি ঘটায় কোনটি? একটু আগে পড়াইছিলাম, আনসার করে দাও। হ্যাঁ, ওমারের অ্যান্সার ঠিক আছে, আহনাফের অ্যান্সারও ঠিক আছে। হ্যাঁ, লাবণের অ্যান্সার ঠিক আছে, লাবণী, তারপরে হিমু, স্বপ্নীল, তুবা। প্লাজমার রেসপেক্টে প্লাজমারটা ম্যাক্সিমাম হবে। প্লাজমা তো জানো, প্লাজমা আরো ডিসঅর্ডার্ড, হিসাব আলাদা। তারপর সীমান্ত, তাহা, তারপর হচ্ছে তাওসিন, নীলাভ, মারিয়াম, তারপর শ্রেয়াস, জুনাইদ, সাদিয়া, আজহারুল। তো ঠিক আছে সবারই। হ্যাঁ, মৃদুলার অ্যান্সারও ঠিক আছে, হাবিবের অ্যান্সারও ঠিক আছে, রিদমের অ্যান্সারও ঠিক আছে, গুড। আচ্ছা, সুতরাং আমাদের এখানে আনসার কি হবে আমরা বুঝতেছি। তাপমাত্রার বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে আমি তোমাদের এই যে এক্সাম্পল দিছিলাম, এখানে দেখাইছিলাম যে অভ্যন্তরীণ শক্তির সাথে কার রিলেশন আছে? তাপমাত্রার রিলেশন আছে। এবং অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে ব্যাখ্যাটা দিছিলাম কি দিয়ে? গতি দিয়ে বা গতিশক্তি দিয়ে। তাইলে খেয়াল করো, যেহেতু এখানে তাপমাত্রার কাহিনী বলছে, তাহলে অভ্যন্তরীণ একটা কিছুর উত্তর হবে। তাহলে এখানে অভ্যন্তরীণ আবার দুইটা পার্ট, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। বাহ্যিক তো কোনোভাবেই হবে না। অভ্যন্তরীণের মধ্যে কোন জিনিসটা নিয়ে আমরা আসলে বেশি আলোচনা করতেছি? গতি নিয়ে, গতিশক্তির কারণে বা কম্পন শক্তির কারণে। তাইলে এখানে উত্তর অপশনে আছে অভ্যন্তরীণ গতিশক্তি। তাইলে উত্তর কি হবে? অভ্যন্তরীণ গতিশক্তি। ঠিক আছে? এই তো, এই তো। সো লিডার বোর্ডে দেখতে পাচ্ছি অনেককেই সুরাইজ আছে, তারপরে ওয়াসিম, সিনথিয়া, তাওসিন, উর্মি, এলমা, নাজিফা, আবু হুরাইরা, অসীম, এরপর হচ্ছে সুদাদ। ওকে, সো এই তো আজকে আমাদের এই পর্যন্ত মোটামুটি পড়া। তাপ আর তাপমাত্রার যে পার্থক্য, এটা তোমাদের লিখতে হবে। ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে, দেখো। আর দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাপ সমান নাও হতে পারে, এই ব্যাখ্যাটা দিতে হবে। সো সবই আসলে তাপ এবং তাপমাত্রা নিয়ে আজকের পড়ালেখাটা। ঠিক আছে? নেক্সটের দিনে আমাদের ম্যাথমেটিক্যাল প্র্যাকটিসগুলো আসলে থাকবে। সো তোমরা বলো যে তোমরা এই পর্যন্ত মোটামুটি সব বুঝছো কিনা, আর কোনো কিছু এক্সট্রা তোমাদের জানার আছে কিনা, বলো। আজকে ক্লাস শেষ। আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি লেসন, সো আজকে আসলে ম্যাথমেটিক্যাল কিছু নাই। ম্যাথমেটিক্যাল লেসন আমাদের পরের ক্লাসে থাকবে। অষ্টম অধ্যায় হচ্ছে আমাদের, এটা ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠের পরে সপ্তম, তারপর আমাদের অষ্টম আসবে। মৌলিক কণা তো ভাইয়া বলছিলাম, মৌলিক কণা হচ্ছে আমরা যদি অণুকে ভাঙি তাহলে আমরা পরমাণু পাই। পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে আমরা নিউক্লিয়াস পাই আর হচ্ছে ইলেকট্রন পাই। নিউক্লিয়াসকে আবার যদি আমরা ভাঙি তাহলে প্রোটন আর কি থাকে? নিউট্রন থাকে। প্রোটন আর নিউট্রনকে ভাঙলে আবার কোয়ার্ক থাকে। কোয়ার্ককে ভাঙলে আবার কি পাই? স্ট্রিং পাই। যাদের কাছে মনে হচ্ছে একদম নতুন, নতুন মনে করার কোনো কারণ নাই, এটা কিন্তু আমি চ্যাপ্টার 5-এ তোমাদেরকে পড়াইছি। এই সবাই একটু জানাই হতো, চ্যাপ্টার 5 এটা যে পড়াইছি কয়জনের মনে আছে বলো? বলো, কয়জনের মনে আছে? মনে আছে না সবার? ওকে, ঠিক আছে। তো যাদের, যারা হচ্ছে এই ক্লাসটা করো নাই চ্যাপ্টার 5-এ, তারা হচ্ছে অবশ্যই ক্লাসটা দেখে নিও। তো আমাদের পরবর্তী দিনের যে লেকচার, সেখানে আমাদের ম্যাথমেটিক্যাল আলোচনা থাকবে। তো হোপফুলি সেখানে দেখা হবে সবার সাথে। তো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।